আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে পরাশক্তি হয়ে উঠেছে চীন। কোয়ান্টাম প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের মতো বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ শাখায় তারা এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। খাদ্যশস্য গবেষণায় অনেক এগিয়েছে তারা। বিশ্বের সবচেয়ে বেশি পণ্যের প্যাটেন্ট এখন চীনের। বিজ্ঞান গবেষণায় বিপুল বিনিয়োগ বাড়িয়েছে চীনের সরকার। পাশাপাশি এই খাতে তারা স্বনির্ভর হবার পরিকল্পনা নিয়েছে। বিদেশে অবস্থানরত চীনা গবেষকদের দেশে ফিরিয়ে আনার জন্য আকর্ষণীয় নানা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। পদ্ধতিগত কিছু সীমাবদ্ধতা থাকলেও বিজ্ঞানের বিভিন্ন শাখায় যেভাবে এগিয়ে যাচ্ছে চীন, তাতে আমেরিকা, ইউরোপ, জাপানের আধিপত্যের বিজ্ঞান ব্যবস্থার চেহারা অচিরেই বদলে যাবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। বেইজিংয়ে চাইনিজ একাডেমি অব সায়েন্স বা সিএসএ একটা বিশেষ দেয়াল আছে। শস্য উদ্ভাবনীতে তাদের যেসব অর্জন, সেরকম ১৯২টি শস্যের পেটেন্ট সার্টিফিকেট দিয়ে সাজানো আছে ওই দেয়াল। সিএএস এবং চীনের আরও কিছু ইনস্টিটিউট খাদ্যশস্য জীববিজ্ঞানের উপর প্রচুর গবেষণা করছে। তাদের সাম্প্রতিক আবিষ্কারের মধ্যে রয়েছে গমের আকার বড় করা, লবণাক্ত মাটিতে শস্যের উৎপাদন বাড়ানো এবং ভুট্টার উৎপাদন ১০% পর্যন্ত বাড়ানো। চীনের কমিউনিস্ট পার্টি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি গবেষণার উপর জোর দিচ্ছে। এই গবেষণা খাদ্যশস্য বিজ্ঞানে চীনকে নেতা বানিয়ে দিয়েছে। বৈশ্বিক উদ্ভিদকেন্দ্রিক যেসব জার্নাল রয়েছে সেখানেও তাদের বড় অবদান রয়েছে। দ্য ইকোনমিস্ট ২০১৯ সালে এই প্রশ্নটা তুলেছিল, বিজ্ঞান জগতে চীন পরাশক্তি হতে পারবে কিনা? এর উত্তর হলো হ্যাঁ। চীনের বিজ্ঞানীরা এখন উচ্চমানের গবেষণা ও উচ্চ প্রভাবশালী গবেষণাপত্রে নেতৃত্ব দিচ্ছে। এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকেও ছাড়িয়ে গেছে। গবেষণায় ফাঁকফোঁকর কাজে লাগিয়ে কিছু সংখ্যাগত অর্জন হয়তো দেখানো যায়, কিন্তু নেচার ইন্ডেক্সের মতো আরও কিছু কঠিন সূচকে চীন অনেক এগিয়ে গেছে। ২০২৩-এ এসে তারা সূচকের ১ নম্বরে চলে এসেছে। বিজ্ঞান গবেষণার দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে চীনের ৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সিংগুয়া ইউনিভার্সিটি এখন বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার দিক থেকে বিশ্বের ১ নম্বর বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান জগতে আমেরিকা, ইউরোপ আর জাপানের যে আধিপত্য দীর্ঘদিন বজায় ছিল, চীনের উত্থান তাদের সেই পুরনো বিজ্ঞান ব্যবস্থা অবসানের ইঙ্গিত দিচ্ছে। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং আর্থ সায়েন্স বা পৃথিবী বিজ্ঞানে নেতৃত্ব দিচ্ছে চীন। আমেরিকা ও ইউরোপ যদিও জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এগিয়ে আছে, তবে প্রকৌশলী আর ফলিত গবেষণায় এগিয়ে গেছে চীন। সোলার প্যানেল কেন্দ্রিক প্রকাশনায় আধিপত্য করছে চীন। আবার সমুদ্রের পানি থেকে হাইড্রোজেন নিষ্কাশনের ক্ষেত্রেও উদ্ভাবনী কৌশল আবিষ্কার করেছে তারা। অন্য যে কোনো দেশের চেয়ে চীনের প্যাটেন্ট করা পণ্যের সংখ্যা বেশি, যদিও এগুলোর অনেকগুলোরই উন্নতি হয়েছে ধাপে ধাপে। চীনের যে শক্তিশালী শিল্প ব্যবস্থা রয়েছে, সে কারণে যে কোনো নতুন উদ্ভাবনী পণ্যের বড় ধরনের উৎপাদনে যেতে তাদের কোনো সমস্যা হয় না। পাশাপাশি চ্যাং-6 মহাকাশযানের মতো মিশনগুলোর মাধ্যমে চীন তাদের বিজ্ঞান গবেষণার অন্য দিকটিও তুলে ধরেছে। এই মহাকাশযান চাঁদের দূরবর্তী জায়গা থেকে নমুনা সংগ্রহ করছে। বিজ্ঞানের ক্ষেত্রে চীনের যে রূপান্তর, সেখানে অর্থ, সরঞ্জাম ও মানব সম্পদের মতো বিষয়গুলোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ২০০০ সাল থেকে গবেষণা ও উন্নয়নে তাদের ব্যয় ১৬ গুণ বেড়েছে। ২০২১ সালে এর পরিমাণ ছিল $৬৬৮ বিলিয়ন। যদিও সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের তুলনায় সেটা এখনও কম। এরপরও বিশ্ববিদ্যালয় ও সরকারি খাতে চীন মৌলিক বিষয়গুলোর চেয়ে ফলিত গবেষণাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে।
কৌশলগত যে তহবিল রয়েছে সেগুলো কোয়ান্টাম প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জৈব প্রযুক্তির মতো খাতে ব্যয় করা হচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টি তাদের 2006 সালের পরিকল্পনায় এগুলো তুলে ধরেছিল। প্রজেক্ট 211 এবং 985 প্রোগ্রামের মতো পদক্ষেপগুলোর মাধ্যমে শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হয়েছে। অন্যদিকে উচ্চ প্রভাবক প্রকাশনার পেছনে বোনাস দিয়ে সেগুলোকে এগিয়ে নেওয়া হয়েছে। 6 মিলিয়নের বেশি শিক্ষার্থী বিদেশে লেখাপড়া শেষে দেশে ফিরে এসেছে। এদের সংখ্যা বিবেচনায় নিলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্মিলিত সংখ্যার চেয়ে বেশি গবেষক রয়েছে এখন চীনের। বিদেশ থেকে গবেষকদের দেশে ফিরে আনার জন্য ইউথ 1000 ট্যালেন্টসের মতো কর্মসূচি নিয়েছে চীন। 2010 সাল থেকে এই কর্মসূচি চলছে। দেশে ফিরে আসা বিজ্ঞানীরা এই কর্মসূচির অধীনে উল্লেখযোগ্য পরিমাণে বোনাস ও অনুদান পাচ্ছে। এক গবেষণায় দেখা গেছে দেশে ফিরে আসা গবেষকদের গবেষণার সংখ্যা বিদেশে অবস্থানরত গবেষকদের চেয়ে 2.5 গুণ বেশি। বিদেশে অবস্থানরত চীনা গবেষকদের অনেক সন্দেহ ও বৈষম্যের মধ্যে কাজ করতে হয়। যুক্তরাষ্ট্রের চায়না ইনিশিয়েটিভ এই ধরনের একটি পদক্ষেপ। নানা চ্যালেঞ্জের মধ্যেও চীনের বিজ্ঞানকেন্দ্রিক শক্তি খুবই স্পষ্ট হয়ে উঠেছে। চীনের যেসব কোয়ান্টাম ল্যাব রয়েছে, পশ্চিমা দেশগুলোর তুলনায় সেগুলো মাত্রাগত ও অর্জনের দিক থেকে এগিয়ে আছে। এই অগ্রগতি অত্যাধুনিক গবেষণার ক্ষেত্রে চীনের অবস্থানকে সংহত করেছে। এর মধ্যে কোয়ান্টাম কম্পিউটিং থেকে নিয়ে একাডেমিক বাণিজ্য সংযোগ স্থাপন সব বিষয়ই রয়েছে। অত্যাধুনিক বৈজ্ঞানিক সরঞ্জামের পেছনে চীন বড় ধরনের বিনিয়োগ করেছে। 2019 সালের মধ্যেই সুপার কম্পিউটার, বৃহত্তম রেডিও টেলিস্কোপ এবং ডার্ক ম্যাটার ডিটেক্টরের মতো বিশ্বের নেতৃস্থানীয় প্রযুক্তিগুলোর মালিক হয়েছে চীন। এরপর থেকে সেগুলোর সাথে আরও বড় বড় অর্জন যুক্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হল আলট্রা হাই এনার্জি কসমিক রে ডিটেক্টর এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্টেডি স্টেট ম্যাগনেটিক ফিল্ডের আবিষ্কার। তাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে সেন্সিটিভ নিউট্রনো ডিটেক্টর উদ্ভাবন করা। শেনঝেনের অ্যাডভান্সড বায়োফাউন্ড্রির মতো যেসব অত্যাধুনিক ল্যাবরেটরি রয়েছে সেখানে অত্যাধুনিক রোবট তৈরি হচ্ছে, যেগুলো মানের দিক থেকে পশ্চিমা দেশগুলোকে ছাপিয়ে গেছে। এই প্রযুক্তিগত উৎকর্ষের সাথে প্রতিযোগিতামূলক বেতন এবং সমৃদ্ধ গবেষণার পরিবেশের কারণে বিদেশে অবস্থানরত চীনা গবেষকরা দেশে ফিরে আসতে উদ্বুদ্ধ হচ্ছে। পশ্চিমা সুযোগের চেয়ে দেশের সুযোগ সুবিধার দিকে তাদের আকর্ষণ ক্রমেই বাড়ছে। ফলে সারা বিশ্বের বিজ্ঞান গবেষণার মানচিত্রটাও বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে বৈশ্বিক গবেষণা জগতে নেতৃত্ব দিচ্ছে চীন। জটিল প্রযুক্তির ক্ষেত্রে চীনের যে উত্থান হচ্ছে তারই ইঙ্গিত দিচ্ছে এই অগ্রগতি। এই অগ্রগতি বৈজ্ঞানিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে যেমন হচ্ছে, তেমনি বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রেও হচ্ছে। পশ্চিমাদের আধিপত্য তাই এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তরুণ গবেষকদের প্রশিক্ষণের পেছনের অর্থায়ন বাড়াচ্ছে চীন। তাই ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষকের সংখ্যা যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। তবে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে চীনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। পশ্চিমাদের তুলনায় চীনা গবেষণাপত্রের মধ্যে একটা বড় অংশের প্রভাব বেশ কম। সেখানে মৌলিক গবেষণায় ঘাটতি রয়েছে। উচ্চমানের জার্নালগুলোতে গবেষণাপত্রের সংখ্যা কম, যে কারণে বড় কোনো আবিষ্কার সম্ভব হচ্ছে না। মাঝারি পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতি হচ্ছে। বিজ্ঞানের কিছু শাখায় আমেরিকা ও ইউরোপের যে আধিপত্য রয়েছে তা আগামীতে নাও থাকতে পারে। জীববিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞানে চীন যদিও চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তারপরেও তাদের দ্রুত প্রবৃদ্ধি এবং প্রভাব বৃদ্ধির বিষয়টিও ভালোভাবেই বোঝা যাচ্ছে। চীনা গবেষণায় গোয়েন্দাগিরি এবং নৈতিক মান নিয়ে অভিযোগ রয়েছে ঠিক, কিন্তু পশ্চিমা গবেষকদের সাথে যৌথভাবে তারা যেসব কাজ করেছে সেগুলো বেশ কার্যকর। কৌশলগত কারণে চীন বস্তুগত ও পদার্থবিদ্যার দিকে মনোযোগ দিয়েছে। এই খাতে তারা বৈশ্বিক অংশীদারিত্ব তৈরি করেছে। ক্লিনিক্যাল ঔষধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তারা যেই অগ্রগতি দেখিয়েছে তাতে বোঝা যায় গবেষণা জগতের মানচিত্র বদলে যাচ্ছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড সুঝাও সেন্টারের মধ্যে সহযোগিতার কারণে দ্রুত কোভিড পরীক্ষা করা সম্ভব হয়েছিল, যেটা ব্রিটেনের বিমানবন্দরগুলোতে কাজে লাগানো হয়েছিল। 2015 সালে ইউনিভার্সিটি অব কার্ডিফ এবং সাউথ চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে যৌথ গবেষণার কারণে চীন পশু খাবার নিষিদ্ধের মাধ্যমে কোলেস্টিন প্রতিরোধ কমিয়ে আনা সম্ভব হয়েছিল। আমেরিকা ও ইউরোপে রাজনৈতিক চাপের কারণে চীনের সাথে যৌথ গবেষণার সুযোগ কমে যাচ্ছে, যদিও মাঝে মধ্যে সেটা সম্ভব হয়। চীন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভর হতে চায়, সে কারণে তারা অনেক সময় আন্তর্জাতিক বিনিময় সীমিত করে ফেলে। গবেষক ও একাডেমিকদের স্বাধীনতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার উপর এর প্রভাব পড়বে বলে মনে করেন অনেকে। মিডিয়া যোগাযোগ ও কনফারেন্সে অংশগ্রহণের উপর যে বিধিনিষেধ রয়েছে তাতে বোঝা যায় প্রযুক্তিগত স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা থেকে চীন তাদের বিজ্ঞান গবেষণার নীতিগুলো ঠিক করছে। চীন ও পশ্চিমা জগতের বিজ্ঞানীরা অবশ্য সবসময় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথা বলছেন, কারণ চীনের গবেষণার সংখ্যা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন পশ্চিমা গবেষকদের উচিত চীনের সাম্প্রতিক গবেষণাগুলোর সাথে বিনিময় বাড়ানো, কারণ চীনা বিজ্ঞানীরা তাদের গবেষণায় পশ্চিমা গবেষণাগুলোকে যথেষ্ট ব্যবহার করছে। পশ্চিমা বিশ্বের ল্যাবরেটরিগুলোতে যদি চীনা শিক্ষার্থী ও গবেষকদের প্রবেশ করতে দেয়া না হয়, তাহলে বিজ্ঞানের অগ্রযাত্রা ব্যাহত হবে, কারণ চীনা গবেষকদেরও এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রয়েছে। কিছু সীমাবদ্ধতা থাকলেও চীনের বিজ্ঞান অগ্রগতি বিরামহীনভাবেই এগিয়ে চলেছে। সে কারণে বৈশ্বিক বিজ্ঞান জগতে চীনের আগামীতে যে সম্ভাবনা রয়েছে সেটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।